2020 সালে এই অপদার্থ ম্যানেজমেন্ট ওদের ওই 413 কোটি 25 লক্ষ টাকা দুর্নীতি ঢাকতে গিয়ে আমাদের সমস্ত ছেলেকে এসএলএ সিস্টেমের নাম করে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়। এই যে ম্যানেজমেন্ট আমাদের যেভাবে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা মাসে 26 দিনের পেমেন্ট পেতাম, সেখানে লাস্ট 6 মাস আমাদের কাউকে 0 দিন, কাউকে 1 দিন, কাউকে 2 দিন, কাউকে 5 দিনের পেমেন্ট দিয়ে আমাদেরকে বিতাড়িত করেছে। বিএসএনএল আমরা কিন্তু নামটার সঙ্গে ভীষণভাবে পরিচিত এবং সেখানে কর্মী ছাঁটাই নিয়ে আজকে রাজভবন অভিযান। আমরা রাজভবন অভিযান এর আগে দেখেছি নানান কারণে। আজকে আপনাদের রাজভবন অভিযান কি কারণে এবং কত দিন ধরে ঠিক এই ঘটনাটাতে আপনারা সাফার করছেন? দেখুন, আমরা এই বিএসএনএল তৈরি হওয়ার আগে 2000 সালে তো বিএসএনএলের জন্ম। 2000 সালের আগে টেলিফোন ডিপার্টমেন্ট ছিল, তো পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ থেকে তখনই আমরা ক্যাজুয়ালে কাজ করতাম। ক্যাজুয়ালে কাজ করতে করতে হঠাৎ করে ম্যানেজমেন্টের মাথায় কি ভূত চাপলো জানি না, তারা একটা হাই পাওয়ার কমিটি বানালো। হাই পাওয়ার কমিটির উদ্দেশ্যই ছিল যে এই ছেলেগুলোকে ক্যাজুয়ালতে যারা কাজ করছে তাদেরকে আর পার্মানেন্ট যাতে না করা হয়, তাদেরকে তখন ওই হাই পাওয়ার কমিটির মাধ্যমে তারা কি করলো, কন্ট্রাকচুয়ালে একটা প্রথায় ঠেলে দেওয়া হলো। সেটা হচ্ছে 2004 সালে। আর 2004 সালের আগে 2002 সালে 6 ফেব্রুয়ারি দিল্লি থেকে একটা গেজেট নোটিফিকেশান বেরোলো, যেখানে 5টা পয়েন্ট দেওয়া হয়েছিল। সেই 5টা পয়েন্টে যে পেরিনিয়াল জব, সেই জবের মধ্যে যদি এই ক্যাজুয়াল ছেলেরা কাজ করে তাহলে বা কন্ট্রাকচুয়াল ছেলেরা কাজ করে, তাদেরকে এই পার্মানেন্সির দাবিটা যেটা আছে সেটা জোরালো হয় এবং তাদেরকে পার্মানেন্ট করতে হয়। তো ম্যানেজমেন্ট কি করলো, যাতে আমাদের পার্মানেন্ট করতে না হয় তার জন্য তারা 2004 সালের 1 এপ্রিল থেকে এই ক্যাজুয়াল ছেলেদেরকে করা হলো কি, কন্ট্রাকচুয়াল প্রথায় ফেলে দেওয়া হলো। তো কন্ট্রাকচুয়াল প্রথা কি হলো, আমরা যে বিএসএনএলে নিয়োগ হয়েছি কোনো না কোনো অফিসারদের মারফতে, আমরা কিন্তু কন্ট্রাকচুয়ালের ডাইরেক্ট এমপ্লয়ি নই, আমরা অফিসারদের নিয়োগ করা এমপ্লয়ি। আমাদের সাথে কন্ট্রাক্টরের শুধু সম্পর্ক ছিল মাইনেটা দেওয়া। ওরা মাসের শেষ দিনে এসে ওদের মাইনেটা আমাদের দিয়ে চলে যেত। আগে ক্যাশে ছিল, পরে সেটা আবার অনলাইন সিস্টেম হয়ে গিয়ে ব্যাংকে তারা ট্রান্সফার করতো। তো আমাদের এই 2004 সাল থেকে আমরা যে কন্ট্রাকচুয়াল লেবারে পরিণত হলাম, আমাদের কিন্তু আমরা 2004 সাল থেকে আজও পর্যন্ত কোনো দিন কাজের থেকে আমাদেরকে ডিসচার্জ করা হয়নি। আমরা কন্টিনিউয়াসলি কাজ করে গেছি। সেইখানে দাঁড়িয়ে আমাদের ইপিএফ, বিএসআই, গ্র্যাচুইটি সব কিছু ফ্যাসিলিটি ছিল। কিন্তু হঠাৎ করে এই 2020 সালে এসে 2019 সালের মাঝামাঝি থেকে ম্যানেজমেন্টের মাথায় আবার একটা বড় ভূত চাপলো। তখন পোস্ট অ্যান্ড অডিট জেনারেল আছে, সেখান থেকে আমাদের ম্যানেজমেন্টের কাছে একটা অডিট রিপোর্ট আসে, যেখানে 413 কোটি 25 লক্ষ টাকার একটা দুর্নীতি হয়েছে। ম্যানেজমেন্টের কাছে হিসেব চাওয়া হলো যে এই 413 কোটি 25 লক্ষ টাকার কী পারপাসে খরচ হলো তার কোনো হিসেব নেই, এর পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়া হোক। কারণ এই যে ম্যানেজমেন্ট ছিল আর যারা বিএসএনএলের দপ্তরের মাদার ইউনিয়ন ছিল, বিভিন্ন পার্টির কালারের ইউনিয়ন ছিল, তারা আর ম্যানেজমেন্টের দালালরা এরা একসাথে গোট সাজস করে আমাদেরকে ওই বিএসএনএলে আমরা যে কন্ট্রাকচুয়াল লেবার হিসাবে কাজ করতাম সেখান থেকে আমাদেরকে হটিয়ে দেওয়া হলো। প্রথমে তারা বলল কি যে 13 দিনের কাজ দেওয়া হবে, ওরা মনে মনে তৈরি করে যাচ্ছে। কিন্তু আমরা দীর্ঘ 16-17 বছর 26 দিনের পেমেন্ট পেয়েছি, একটা দিনের জন্য আমাদেরকে বসানো হয়নি। কন্ট্রাক্টর চেঞ্জ হলেও কন্ট্রাক্টর লেবার একজনও চেঞ্জ হয়নি। যেখানে দাঁড়িয়ে তাহলে আমরা সেইখানে পার্মানেন্সির দাবি করেছিলাম যে আমরা কন্টিনিউয়াসলি যখন 17-18 বছর 20 বছর কাজ করে আসছি, আমাদেরকে যেন পার্মানেন্ট করা হয়। তখনই ম্যানেজমেন্টের মাথায় হাত পড়ে গেল যে এরা যদি ম্যানেজমেন্টের কাছে আমাদের কাছে দাবি করে পার্মানেন্সির, কারণ আমরা দিতে বাধ্য। যেটা কন্ট্রাক্টর লেবার রেগুলেশন অ্যাক্ট আছে, যেখানে দীর্ঘদিন অন্তত কাজ করলে এই কন্ট্রাক্টর লেবারদের পার্মানেন্সি করার রাস্তা রয়েছে। তার দরুন আমরা নিজাম প্যালেসে লেবার দপ্তরে কেস করেছি, যে কেস সেখান থেকে এসে আজকে আমাদের 15 RN মুখার্জি রোডে আমাদের ট্রাইব্যুনালে কেস চলছে, আমাদের ওখানে পার্মানেন্সির কেস চলছে। যে কেসে আমরা আশাবাদী যে এই কেস আমাদের জয় হবেই। তো সেইখানে দাঁড়িয়ে 2020 সালে এই অপদার্থ ম্যানেজমেন্ট ওদের ওই 413 কোটি 25 লক্ষ টাকা দুর্নীতি ঢাকতে গিয়ে আমাদের সমস্ত ছেলেকে এসএলএ সিস্টেমের নাম করে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়।
কারণ আমরা ওই দাবি করেছি আমাদের পার্মানেন্সি করতে হবে এবং আমাদের নিয়মিত কাজ করতে হবে। তখন আমাদের যে ইপিএফ ইএসআই কাটা হতো, কেটে আমাদের যে 20,000 21,000 টাকা আমরা মাইনে পেতাম, সেইখানে দাঁড়িয়ে এই ম্যানেজমেন্ট এসএলএ মানে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট একটা সিস্টেম করলো। তখন আমরা ছিলাম জব কন্ট্রাক্ট লেবার, সেই জব কন্ট্রাক্ট লেবারটা পুরো তুলে দিয়ে এসএলএ সিস্টেম চালু করলো। আমাদেরকে 20 বছর পরে আমাদেরকে ডাকা হচ্ছে যে তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে, তোমরা কি কাজ করতে। আমরা এই ডিপার্টমেন্টে টেলিফোন লাইনের কাজ করেছি, কেবিল লাইনের কাজ করেছি, ব্রডব্যান্ডের কাজ করেছি, লিজ লাইনের কাজ করেছি। ফলে আমাদেরকে নতুন করে 20 বছর পরে আমাদেরকে ইন্টারভিউ দিতে হচ্ছে যে আমরা ম্যানেজমেন্টের কি কাজ করেছি। আর 20 বছর ধরে যখন আমরা 20,000 21,000 টাকা মাইনে পেতাম, ওই 20 বছর পরে আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে 8,000 টাকার বেশি মাইনে আমরা দেব না, ওই সার্ভিস লেভেল এগ্রিমেন্টে কাজ করতে হবে। আমরা সেইখানে দাঁড়িয়ে তার তীব্র প্রতিবাদ করেছি যে এই সিস্টেমটা ঝুটা সিস্টেম, এখানে কোনো ছেলের ভবিষ্যৎ থাকবে না, তার পরিবার বাঁচতে পারে না। ফলে আমরা এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আমরা হাইকোর্টেও কেস করেছি, ট্রাইব্যুনাল কোর্টেও কেস করেছি। ফলে আমাদের আজকে লড়াই, আজকে যে আমাদের রাজভবন অভিযান, এই রাজভবন অভিযানের মাধ্যমে আমরা চাইছি, রাজ্যপালের কাছে আমরা গিয়েছিলাম, আমরা ডেপুটেশন জমা দিয়েছি। যেহেতু রাজ্যপাল সেন্ট্রালের প্রতিনিধি, আমরা চাই রাজ্যপালের মাধ্যমে সেন্ট্রাল দপ্তরে যিনি হচ্ছে প্রধানমন্ত্রী রয়েছেন তার দপ্তরে, এবং যে টেলিকম দপ্তর রয়েছে তার দপ্তরে, এবং আমাদের যিনি বিএসএনএলের সিএমডি তার দপ্তরে আমাদের এই চিঠিগুলো যাওয়া হোক। আমরা প্রতিনিধির কাছে দাবি করে এসেছি, ম্যানেজমেন্টে যে রাজভবনের প্রতিনিধি ছিল, আজকে রাজ্যপাল ছিলেন না, আমরা ডেপুটি সেক্রেটারির কাছে ডেপুটেশন জমা দিয়ে এসেছি। এসে আজকে আমরা চাইছি আমাদের যেন কাজে পুনর্বহাল করা হয় এবং পার্মানেন্সির দাবিটাও মেনে নেওয়া হয়। কারণ একটা ছেলে যখন বা একটা মহিলা যখন 20 বছর চাকরি করে, সে আশা করে যে তার চাকরিটা পার্মানেন্ট হবে, সে পরিবার নিয়ে অন্তত শেষ জীবনটা ভালোভাবে কাটাবে। সেইখানে দাঁড়িয়ে এই অপদার্থ ম্যানেজমেন্ট আমাদের এমন একটা সময়ে কাজের থেকে তাড়িয়ে দেওয়া হলো যেখানে আমাদের প্রতিটা ছেলের 45 বছর ক্রস করে গেছে, যেখানে দাঁড়িয়ে আমরা কোথাও কাজ করতে পারছি না। যেখানে কাজ চাইছি তারা ওই 45 বছর আপ শুনে তারা আমাদের ঠিক আছে খবর দেবো বলে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে ম্যানেজমেন্ট আমাদের যেভাবে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা মাসে 26 দিনের পেমেন্ট পেতাম, সেখানে লাস্ট 6 মাস আমাদের কাউকে 0 দিন, কাউকে 1 দিন, কাউকে 2 দিন, কাউকে 5 দিনের পেমেন্ট দিয়ে আমাদেরকে বিতাড়িত করেছে। ফলে এই যে অভাব ছেলেদের মধ্যে নেমে এসছে, তার দরুন আমাদের প্রায় 17 জন ছেলে সুসাইড করতে বাধ্য হয়েছে। প্রচুর পরিবার আজকে না খাওয়া অবস্থায় অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। ফলে তাদের যাতে আগামী দিনটা ভালো হয়, সুপ্রসন্ন হয়, তাদের পরিবারটা যাতে বেঁচে থাকে, তার জন্য আজকে আমাদের এই দুর্দশার মধ্যেও, এই দুর্দিনের মধ্যেও, এই অভয়াকাণ্ডের মধ্যেও আজকের আমরা বাধ্য হয়েছি আজকে রাজভবন অভিযান করতে। আমরা চাই অভয়াকাণ্ডের যেমন সঠিক জাস্টিস হয় এবং আমাদেরও যে আমরা ঠিকা শ্রমিকরা আমাদেরও যাতে সঠিক বিচারটা আমরা পাই, তার দরুন আজকে আমাদের রাজভবন অভিযান। একদম শেষ প্রশ্ন করব যে প্রশাসনের পক্ষ থেকে আপনারা কি কোনো রকম সাহায্য পেয়েছেন? আমি রাজ্য এবং কেন্দ্রের থেকে তো এখনো অবধি পাননি, যেটা বললেন রাজ্যের তরফ থেকে কোনো রকম সাহায্য বা কথা কিছু? না, আমরা কোনো সরকারের দিক থেকে কোনো রকম কথার ফুলঝুরি আমরা পাইনি বা কোনো রকম সাহায্য চাইনি, কোনো আশ্বাস পাইনি। তো আমরা আশাবাদী হয়তো আমাদের এই দুর্দশার কথা আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক যে আমাদের বিএসএনএলের ঠিকা শ্রমিকরা কী দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের পরিবাররা কী দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। আমাদের এক একটা পরিবারে বিভিন্ন পর্যায়ে ছেলেমেয়েরা আজকের কারোর পড়াশুনো ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছি আমরা। কারণ আমরাও তো চেয়েছিলাম যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের দপ্তরে কাজ করছি, আমাদেরও সন্তান সন্ততিরা একটা ভালো জায়গায় পড়াশুনো করুক, তারা ভালো কলেজে পড়ুক, ভালো স্কুলে পড়ুক, তারা আগামী দিনে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে। কিন্তু সেই পরিস্থিতি আমাদের নেই। আমরা ছেলে মেয়েদের আজ বেকার করে দিতে বাধ্য হয়েছি, টিউশনের পয়সা দিতে পারছি না। আজকের আমাদের যারা কর্মচারীরা ভাড়া বাড়িতে থাকে তারা বাড়িওয়ালার ভাড়া দিতে পারছে না, তারা বাধ্য হয়েছে, বাড়িওয়ালা তাদেরকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে। আর বর্তমানে আমাদের কিছু কিছু ছেলে আমরা রিকোয়েস্ট করছি যারা তাদের
জীবনটা সুসাইডের মধ্যে দিয়ে বেছে না নেয়, যাতে তারা যে কোনো প্রকারে দিনমজুরির কাজ হোক, সিকিউরিটি গার্ডের কাজ হোক, কোনো মুদিখানার দোকানের কাজ হোক, কাপড়ের দোকানের কাজ হোক, যাই খুশি করে হোক তারা যেন বেঁচে থাকে। আমাদের যে লড়াই চলছে, রাজপথে লড়াই, কোর্টে লড়াই, সমস্তটাতেই আমরা আশাবাদী আগামী দিনে আমাদের জয় নিশ্চিত হবেই হবে।